হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা লুইস ডট স্ট্রাকচার সম্পর্কে ডিটেইলড আলোচনা করেছিলাম। কী করে লুইস ডট স্ট্রাকচার আমরা আঁকবো, তার যে বিভিন্ন স্টেপস বা বিভিন্ন নিয়মকানুন সেগুলো শিখে আমরা অনেকগুলো এক্সাম্পল করেছিলাম। তো এবার আজকে আমাদের টপিক হচ্ছে লুইস ডট স্ট্রাকচারের বা লুইস অক্টেট থিওরির হচ্ছে ড্রব্যাকস বা লিমিটেশনস। এরপর আমাদের নেক্সট টপিক থাকবে ভ্যালেন্স বন্ড থিওরি। তো ভ্যালেন্স বন্ড থিওরি শুরু করার আগে ভ্যালেন্সি বা যোজ্যতা সংক্রান্ত একটু ছোট আলোচনা আজকে আমি করে নেব। তারপরে নেক্সট ভিডিওতে আমরা ভ্যালেন্স বন্ড থিওরি আলোচনা করব। তবে ভিডিও শুরু করার আগে আবারও তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো যাতে করে নোটিফিকেশানসগুলো পেতে পারো এবং ভিডিওগুলো দেখতে থাকো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অনেক ধন্যবাদ। দেখো, আমাদের 1 নম্বর লুইস ডট স্ট্রাকচারের যে লিমিটেশনস বা ড্রব্যাকস বা সীমাবদ্ধতা, প্রথমটা হচ্ছে এক্সিস্টেন্স অফ হাইপোভ্যালেন্ট কম্পাউন্ডস। হাইপোভ্যালেন্ট মানে কি? দেখো, হাইপো শব্দটার মানে আমরা অলরেডি জানি। হাইপো মানে হচ্ছে কম, ঠিক আছে? হাইপার মানে বেশি। তাহলে হাইপোভ্যালেন্ট মানে যে কম্পাউন্ডের মধ্যে কোনো একটা অ্যাটমের, জেনারেলি সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্সিটা কম থাকে। হাইপোভ্যালেন্ট মানে ভ্যালেন্সি কম থাকে, মানে হচ্ছে অ্যাকচুয়ালি সোজা বাংলায় যে কোনো একটা অ্যাটমের যদি আউটার মোস্ট শেলে মানে ভ্যালেন্স শেলে অষ্টক যদি পূর্ণ না হয়, 8টার কম যদি ইলেকট্রন থাকে, 8টার কমটাকে আমরা এখানে কম বা হাইপোর সাথে রিলেট করছি। তো হাইপোভ্যালেন্ট মানে যদি কোনো কম্পাউন্ডের কোনো একটা অ্যাটম, জেনারেলি সেন্ট্রাল অ্যাটম, তার যদি অক্টেট ফিল আপ না হয়, অক্টেট পূর্ণ যদি না হয়। তো এই ঘটনাকে, এই যে অক্টেট ফিল আপ হয়নি অথচ এরকম কম্পাউন্ড এক্সিস্ট করছে, এটা নিশ্চয়ই লুইস থিওরির একটা ড্রব্যাক বা সীমাবদ্ধতা। কারণ লুইসের মতে যখন একটা কম্পাউন্ড তৈরি হচ্ছে তখন সেই কম্পাউন্ডের মধ্যে প্রত্যেকটা অ্যাটমের অক্টেট ফিল আপ থাকতে হবে। অক্টেটের বেশি হলেও লুইস থিওরি ভায়োলেটেড হলো, আর অক্টেটের কম হলেও লুইস থিওরি ভায়োলেটেড হলো। তাহলে এই যে অক্টেট ফিল আপ হচ্ছে না, কম বা বেশি হচ্ছে, অথচ সেই মলিকিউলগুলো এক্সিস্ট করে, এই ক্ষেত্রে হাইপোভ্যালেন্টের ক্ষেত্রে আমরা বলি যে অক্টেটের কন্ট্রাকশন হয়েছে বা অষ্টকের সংকোচন হয়েছে, ঠিক আছে? আমরা এই ঘটনাকে কি বলি? কন্ট্রাকশন অফ অক্টেট, ঠিক আছে? অষ্টকের সংকোচন। এক্সাম্পল হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড। 2 নম্বর হচ্ছে বোরনের বিভিন্ন হ্যালাইডসগুলো, বোরন, ট্রাইফ্লুরাইড, ট্রাইক্লোরাইড, ট্রাইব্রোমাইড, ট্রাইআয়োডাইড, ঠিক আছে? ইনফ্যাক্ট অ্যালুমিনিয়াম ক্লোরাইড, AlCl3, ঠিক আছে? তো এই সব কটাতে হচ্ছে অক্টেট ফিল আপ হয়নি। এই 2 নম্বর থেকে 4 নম্বর এই সব কটাতে সেন্ট্রাল অ্যাটম, ঠিক আছে? সেন্ট্রাল অ্যাটম মানে বোরনের হচ্ছে 6টা ইলেকট্রন, আর এখানে অ্যালুমিনিয়ামেরও হচ্ছে 6টা ইলেকট্রন, 8টা হয়নি, ঠিক আছে? একটা এক্সাম্পল আমি বলি, সবকটারই একই রকম। ধরো এখানে যদি ফ্লুরিন হয় 3টে, এই হচ্ছে বোরন ট্রাইফ্লুরাইডের স্ট্রাকচার। তাহলে বোরনের অ্যাকচুয়ালি আমরা জানি 5 হচ্ছে ওর অ্যাটমিক নাম্বার, সুতরাং আউটার মোস্ট শেল ইলেকট্রন 3টে, 1s2, 2s2 2p1, তাই 2s2 2p1, 3টে ইলেকট্রন হচ্ছে বাইরের ইলেকট্রন। সেই 3টে ইলেকট্রনই ও ব্যবহার করেছে 3খানা বন্ড তৈরি করার জন্য। সুতরাং ওর কাছে আর কোনো এক্সট্রা ইলেকট্রন নেই। এখন এক্সট্রা যেহেতু ইলেকট্রন নেই, তাহলে বন্ড তৈরি হয়ে যাওয়ার পরে এই 3টে বন্ডের 6টা ইলেকট্রন, প্রত্যেকটা বন্ডে 2টো করে, এই 6টা ইলেকট্রনই হচ্ছে ওর টোটাল নাম্বার অফ ইলেকট্রনস, তাই 6 লিখেছি। অক্টেট ফিল আপ হচ্ছে না, যদিও ফ্লুরিনগুলোর সবার অক্টেট ফিল আপ হয়েছে। মেনলি যখন অক্টেট ফিল আপ হয় না, কম হয় বা বেশি হয়, তখন সেটা সেন্ট্রাল অ্যাটমের ক্ষেত্রেই সেটা হয় আর কি। এর ক্ষেত্রেও তাই, অ্যালুমিনিয়াম মাঝখানে রাখবে আর 3টে সিলকে 3 দিকে রাখবে। প্রত্যেকটারই এখানে 2 নম্বর থেকে 4 নম্বর সবারই স্ট্রাকচার হচ্ছে এইরকম, ঠিক আছে? 1 নম্বরের স্ট্রাকচারটা বলি, বেরিলিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার এরকম হয়, লিনিয়ার শেপ, ঠিক আছে? এবার বেরিলিয়াম আমরা কি জানি, ওর অ্যাটমিক নাম্বার 4, 1s2 2s2, তাহলে বাইরের কক্ষে 2টো ইলেকট্রন। তো যে 2টো ইলেকট্রন ও ব্যবহার করেছে এই 2টো বন্ড তৈরি করার জন্য। সুতরাং ওর কাছে আর এক্সট্রা কোনো ইলেকট্রন নেই। এখন এই 2টো ইলেকট্রনের টোটাল নাম্বার অফ 2টো বন্ডে টোটাল নাম্বার অফ ইলেকট্রন 4টে। তাহলে এই বেরিলিয়াম অ্যাটম এখানে 4টে ইলেকট্রন ওর হচ্ছে রয়েছে, যেখানে অক্টেট হওয়ার জন্য 8টা দরকার। সুতরাং এটা হচ্ছে কন্ট্রাকশন অফ অক্টেটের বা হাইপোভ্যালেন্ট কম্পাউন্ডের হচ্ছে একটা এক্সাম্পল, ঠিক আছে? এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমি এর আগেও বলেছি যে AlCl3 হচ্ছে হাইপোভ্যালেন্ট কম্পাউন্ড, অ্যালুমিনিয়ামের 6টা ইলেকট্রন, কিন্তু অ্যালুমিনিয়াম ফ্লুরাইডে কিন্তু
এটা অ্যাকচুয়ালি হচ্ছে আয়নিক কম্পাউন্ড। যেহেতু এটা আয়নিক কম্পাউন্ড, সুতরাং এখানে অ্যালুমিনিয়াম 3+ আর ফ্লুরাইড আয়ন রয়েছে। যেহেতু অ্যালুমিনিয়াম 3+, তাহলে অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন লস করেছে। অ্যালুমিনিয়ামের আউটার মোস্ট শেলে 3টে ইলেকট্রন থাকে, 3s2 এবং 3p1। তাহলে 3s2 এবং 3p1 মিলিয়ে 3টে ইলেকট্রন, সেই 3টে ইলেকট্রন লস করে ও অ্যালুমিনিয়াম ক্যাটায়ন তৈরি করেছে। অর্থাৎ এই ক্যাটায়নটার কিন্তু অক্টেট রয়েছে, 2p6 এর হচ্ছে কনফিগারেশন, 2s2 2p6, 8টে ইলেকট্রন। সুতরাং AlCl3 হাইপোভ্যালেন্ট কম্পাউন্ড, কিন্তু অ্যালুমিনিয়াম ফ্লুরাইড হাইপোভ্যালেন্ট নয়। কেন নয়? কারণ এটা আয়নিক কম্পাউন্ড। এখন এরকম 4টে এক্সাম্পল দিতেই পারে যে এর মধ্যে কোনটা হচ্ছে হাইপোভ্যালেন্ট কম্পাউন্ড, বা এর মধ্যে কোথায় কন্ট্রাকশন হয়েছে অক্টেটের, তুমি করো, চুজ করো কারেক্ট অপশান। তার মধ্যে একটা এটা থাকলে কিন্তু এটাকে আবার বলে দিও না, ঠিক আছে? খুব ইম্পর্ট্যান্ট। তো এই হচ্ছে হাইপোভ্যালেন্ট। প্রথম হচ্ছে আমাদের লুইস ডট স্ট্রাকচারের ড্রব্যাক বা লুইস অক্টেট থিওরির ড্রব্যাক। এটা যেমন হাইপোভ্যালেন্ট হলো, তেমনি আমি এখানে এবার লিখে দেবো হাইপারভ্যালেন্ট কম্পাউন্ড, 2 নম্বর আমাদের। নিশ্চয়ই বোঝা যাচ্ছে এবার হাইপার মানে বেশি, অর্থাৎ অষ্টক বা 8টার থেকে বেশি ইলেকট্রন থাকবে সেন্ট্রাল অ্যাটমের, ঠিক আছে? তাহলে লিখি একটা কথা এখানে, সেন্ট্রাল অ্যাটম, যদিও আগেরটায় লেখা হয়নি, এরকম একটা দেখে থেকে আগেরটাতেও আমরা লিখে নাও যে সেন্ট্রাল অ্যাটম হ্যাজ মোর দ্যান 8 ইলেকট্রনস, ঠিক আছে? তবেই তো হাইপার হবে, তবেই তো বেশি হবে। আমরা এই ঘটনাকে বলি যে এক্সপানশন অফ অক্টেট, অক্টেটের প্রসারণ, বা অক্টেটটা প্রসারণ মানে হচ্ছে বেড়ে যাওয়া। তো 8-এর থেকে বেশি ইলেকট্রন মানে অক্টেটের প্রসারণ হচ্ছে। এক্ষেত্রে এক্সাম্পলস অনেক আছে, যেমন ধরো PCl5, SF6, IF7, এটসেট্রা। এখন যে কটা স্ট্রাকচার আমি এখানে নাম বলছি, এখন এদের প্রত্যেকের গঠনটা এক্স্যাক্টলি কেমন সেইটা তো আমরা এখন জানি না। পরবর্তী VSEPR থিওরি যখন পড়বো তখন আমরা জানবো, বা ভ্যালেন্স বন্ড থিওরি শুরুতেও একটু জানতে পারি। VSEPR থিওরিতে বেশি মানে মেইনলি আমরা সবার স্ট্রাকচারগুলো সঠিকভাবে জানবো আর কি। তো আপাতত আমি যেরকমভাবে স্ট্রাকচারগুলো আঁকছি সেটা তোমরা দেখে দেখে লিখে নাও, এছাড়া আর কোনো অপশান নেই। তো এখন কেন এরকম হচ্ছে সেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, কারণ যখন আমরা VSEPR থিওরি পড়ে ফেলবো তখন আমাদের আর কোনো টেনশনই হবে না, তখন সমস্ত কম্পাউন্ডের স্ট্রাকচারস আমরা নিজেরাই তৈরি করতে পারবো। তো দেখো PCl5-এ আমরা আমি জানি ফসফরাসের হচ্ছে 15 তো অ্যাটমিক নাম্বার, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p3 হচ্ছে কনফিগারেশন। তাহলে এই যে আউটার মোস্ট অরবিটে 5টা ইলেকট্রন, তো সেই 5টা ইলেকট্রন, প্রত্যেকটা ইলেকট্রনও ব্যবহার করেছে, 5খানা ইলেকট্রন ব্যবহার করে ও 5খানা বন্ড তৈরি করেছে, ঠিক আছে? তো এবার 5খানা বন্ড যদি তৈরি করে তাহলে প্রত্যেকটা বন্ডে ক্লোরিনেরও অবদান আছে, একটা করে ইলেকট্রনের। তাহলে 5টা বন্ডে ফসফরাসের টোটাল ইলেকট্রন কটা? 10টা। তাহলে 8টা হওয়ার কথা 10টা, সুতরাং এক্সপানশন অফ অক্টেট, ঠিক আছে? অক্টেটের এক্সপ্যানশন ঘটেছে, প্রসারণ ঘটেছে, অর্থাৎ PCl5 কম্পাউন্ডটা হচ্ছে ইটসেলফ একটা হাইপারভ্যালেন্ট কম্পাউন্ড, ঠিক আছে? একই রকমভাবে আমরা দেখব যে সালফারের যদি দেখি আমরা SF6, আমরা দেখব ওর স্ট্রাকচারটা এরকম হয়, 6টা ফ্লুরিন 6 দিকে থাকে, বুঝতেই পারছো। ফসফরাস যদি 15 হয় তাহলে সালফার হচ্ছে 16 অ্যাটমিক নাম্বার, সালফার যদি 16 হয় তাহলে এই 2p3টা হয়ে যাবে 2p4, তাহলে 4 আর 2 6টা ইলেকট্রন হবে সালফারের আউটার মোস্ট শেলে। তো সেই 6টা ইলেকট্রন ব্যবহার করে ও 6টা বন্ড করেছে, 6টা ইলেকট্রন ব্যবহার করে 6খানা বন্ড করেছে, সুতরাং এই 6টা বন্ডে টোটাল ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 12টা। তাহলে সালফার এখানে হাইপারভ্যালেন্ট, যদিও এই সারাউন্ডিং অ্যাটমগুলোর কিন্তু অক্টেট ফিল আপ হয়েছে, এখানেও তাই সারাউন্ডিং অ্যাটমদের অক্টেট ফিল আপ, কিন্তু সেন্ট্রাল অ্যাটম এখানে 10, এখানে 12, সুতরাং এগুলো অবশ্যই হাইপারভ্যালেন্ট। আমরা যদি IF7 এর স্ট্রাকচার রাখি তখন দেখব যে আমরা এখানে আয়োডিনের 14টা ইলেকট্রন, দেখো দেখেই বোঝা যাচ্ছে, একটা আয়োডিন তার 7 দিকে 7খানা ফ্লুরিন ওকে ঘিরে আছে, তাহলে 7টা ফ্লুরিনের সঙ্গেই আয়োডিন বন্ড করেছে 7খানা, তাহলে 7খানা বন্ড যদি করে প্রত্যেকটা বন্ডে 2টো ইলেকট্রন, তাহলে আয়োডিনের টোটাল ইলেকট্রন কতগুলো হয়ে গেল? 14খানা। তাহলে অবশ্যই এটাও একটা হাইপারভ্যালেন্ট কম্পাউন্ডের এক্সিস্টেন্সের এক্সাম্পল। দেখো থার্ড হচ্ছে লুইস অক্টেট থিওরি। Octet theory cannot be applied to multi-centered molecules.
বা মাল্টি সেন্টার্ড স্পিসিস। ঠিক আছে, মাল্টি সেন্টার্ড। আমরা এতক্ষণ কি করছিলাম, যখন লুইস ডট স্ট্রাকচার আঁকছি আমরা, একটা সেন্ট্রাল অ্যাটম, তাকে ঘিরে সারাউন্ডিং অ্যাটম। যদি এরকম মাল্টিপল যদি সেন্ট্রাল অ্যাটম হয়, একের বেশি যদি সেন্ট্রাল অ্যাটম হয়, এবার সেটা কীভাবে সম্ভব? সাপোজ আমরা ইথিলিনের স্ট্রাকচার অলরেডি জানি, ইথিলিন এরকম দেখতে হয়। এখন ইথিলিনের মধ্যে এই দুটো কার্বনই হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, এবার এদেরকে ঘিরে রয়েছে এরা। এদের যদি আমরা লুইস ডট স্ট্রাকচার আঁকতে যাই তাহলে সমস্যা হবে। লুইস অক্টেট থিওরি মাল্টি সেন্টার্ড স্পিসিসদের যে এক্সিস্টেন্স সেইটাকে ওরা ব্যাখ্যা করতে পারে না। বা ধরো অ্যাসিটিলিন, মানে খুব সোজা সোজা এক্সাম্পল বললে এরকম। এছাড়াও আরও অনেক প্রচুর এক্সাম্পলস আছে, তো সমস্ত এক্সাম্পলস আমাদের জানতে হবে তা নয়, খুব সিম্পল কয়েকটা এক্সাম্পল জানলেই হবে। ফোর্থ হচ্ছে এক্সিস্টেন্স অফ, খুব ইম্পর্টেন্ট এটা, এক্সিস্টেন্স অফ কম্পাউন্ডস অফ জেনন। এখন লুইস অক্টেট থিওরির মূল বক্তব্যই হচ্ছে যে অ্যাটমসগুলো কম্বাইন করে, তার একটাই কারণ, তারা আউটার মোস্ট শেলে 8টা ইলেকট্রন করতে চায়। কেন চায়? কারণ 8টা ইলেকট্রন করলে তারা তাদের সবথেকে কাছের যে ইনার্ট গ্যাস, তার মতন কনফিগারেশন পাবে। ইনার্ট গ্যাসের কনফিগারেশন হচ্ছে অত্যন্ত স্টেবল, যেহেতু তারা ইনার্ট, রিয়াকশান করে না, সুতরাং তাদের কনফিগারেশন নিশ্চয়ই স্টেবল। সুতরাং সেইটাই পাওয়া হচ্ছে, সেই কনফিগারেশন রিচ করা হচ্ছে অ্যাটমসগুলোর কেমিক্যাল বন্ডিংয়ে টেক পার্ট করার একটা বড় কারণ। কিন্তু ফাইনালি আমরা দেখলাম পরবর্তীকালে যে জেনন, যার কিনা আউটার মোস্ট শেলে 8টা ইলেকট্রন, অক্টেট, যাকে আমরা ইনার্ট গ্যাস বলে জানি, সেও রিয়াকশান করছে এবং বিভিন্ন কম্পাউন্ড তৈরি করছে। তাহলে তার যদি অক্টেট ফিল আপ হয়েই থাকে, সে যদি স্টেবল অবস্থাতেই থাকে, তাহলে তার তো রিয়াকশান করারই কথা নয়, তাই না? তাহলে জেনন কম্পাউন্ড তৈরি করেছে, সেই কম্পাউন্ডের অস্তিত্ব আমরা প্রমাণ করেছি। এখান থেকে এটাই প্রমাণিত হয় যে হ্যাঁ, 8টা ইলেকট্রন যদি বাইরের কক্ষে হয় তাহলে সেটা একটা স্টেবল কনফিগারেশন। কিন্তু স্টেবল থেকে আরও বেশি স্টেবল অবস্থায় কেউ যেতে চাইবে না, এটা তো হতে পারে না। যে কোনো সিস্টেম সবসময়ই চায় স্টেবিলিটি গেইন করতে। কেউ যদি অনেক বেশি স্টেবল অবস্থাতে থাকে এবং সে যদি দেখে যে তার থেকেও বেশি স্টেবল অবস্থায় সে পৌঁছতে পারে, তখন সে ওটাই চেষ্টা করবে। সুতরাং অ্যাপারেন্টলি আমরা যেটাকে স্টেবল বলে ভাবছি, হয়তো দেখা গেল যে তার থেকেও বেশি স্টেবল কোনো অবস্থা আছে, সুতরাং এবার সিস্টেম সেই দিকে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে অক্টেট ফিল আপ হয়ে যাওয়াটা অ্যাপারেন্টলি আমাদের মনে হচ্ছে যে একটা স্টেবল অবস্থায় সবাই চলে যাচ্ছে, কিন্তু সেটা বাস্তবে তা হয় না। তাই যদি হতো তাহলে লুইস ডট স্ট্রাকচারস আঁকতে গিয়ে সমস্যা হতো না, বা লুইস অক্টেট থিওরির এত ড্রব্যাকস থাকতো না। ঠিক আছে, আমরা জানি, আমরা পরবর্তীকালে এদের সবার স্ট্রাকচার পড়বো, যেগুলো আমরা যেগুলো আমি এখন এখানে আঁকছি বা লিখছি আর কি। জেননের অনেকগুলো ফ্লোরাইড হয়, 3খানা ফ্লোরাইড হয় জেননের ডাইফ্লোরাইড, টেট্রাফ্লোরাইড, হেক্সাফ্লোরাইড। ইনফ্যাক্ট জেননের অক্সিফ্লোরাইড হয় অনেকগুলো, XeOF6, XeOF4, XeOF2, এই ধরনের অনেক কম্পাউন্ডস তৈরি হয়। জেননের এই কম্পাউন্ডগুলো তৈরি হওয়া ডেফিনেটলি লুইস ডট স্ট্রাকচারের সবথেকে বড় ড্রব্যাক। কারণ লুইস ডট স্ট্রাকচার, ওই যেটা বললাম যে মানে গোড়ায় গন্ডগোল হয়ে গেল। লুইস এটাই বলছিলেন যে সবাই অক্টেট ফিল আপ করার জন্যই নাকি কম্পাউন্ড তৈরি করে, তাহলে যার অক্টেট অলরেডি ফিল আপ সে কেন কম্পাউন্ড তৈরি করছে? সুতরাং এই হচ্ছে ফোর্থ ড্রব্যাক, হ্যাঁ, অড ইলেকট্রন স্পিসিস এক্সিস্টস। অড ইলেকট্রন কিছু স্পিসিস আছে যারা এক্সিস্ট করে। লুইস ডট স্ট্রাকচারের বক্তব্যই হচ্ছে যে একটা মলিকিউল তৈরি হয়ে যাওয়ার পরে যদি কোনো অ্যাটমের এক্সেস ইলেকট্রন থাকে, তাহলে সেটা থাকবে অ্যাজ আ লোন পেয়ার অফ ইলেকট্রন, মানে এক জোড়া ইলেকট্রন এক্সেস থাকবে যদি থাকে, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, হ্যাঁ না, ইভেন নাম্বার। কিন্তু আমরা এরকম অনেক কম্পাউন্ড দেখলাম, যেমন ধরো আমরা জানবো এরপরে NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ClO2, এই ধরনের অনেক কম্পাউন্ড আছে যেখানে আমরা দেখবো যে সেন্ট্রাল অ্যাটমটা ক্লোরিন, তার মাথায় একটা মাত্র ইলেকট্রন আছে, মানে লোন পেয়ার নেই, লোন ইলেকট্রন অনলি। ঠিক আছে, নাইট্রোজেনের এরকম লোন ইলেকট্রন আছে, একটা করে ইলেকট্রন আছে। যখনই কোনো যখনই কোনো মলিকিউল বা কোনো আয়নের আমরা দেখবো যে সেন্ট্রাল অ্যাটমে একটা ইলেকট্রন রয়েছে, একটা সিঙ্গেল ইলেকট্রন রয়েছে, লোন পেয়ার নেই, তখন আমরা সেই সিস্টেমকে বলবো অড ইলেকট্রন সিস্টেম। এখন অড ইলেকট্রন তো এদের থাকতেই হবে, কেন?
কারণ আমরা যখন লুইস ডট স্ট্রাকচার আঁকছিলাম আমরা কি প্রথম স্টেপ কী ছিল যে প্রত্যেকটা অ্যাটমের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কতগুলো আছে সেগুলো যোগ করো টোটাল। তাহলে নাইট্রোজেনের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন হচ্ছে কত, 5টা, তাই না? টোটাল 7 ইলেকট্রন, তাহলে 2 5 5টা আর এর হচ্ছে 6টা, তাহলে টোটাল ইলেকট্রন 11টা। এখন টোটাল যদি কারোর একটা অড নাম্বারের ইলেকট্রন থাকে এবং একটা বন্ড তৈরি করতে যদি 2টো ইলেকট্রন লাগে, তাহলে যত বন্ড তৈরি হবে তত ইন্টু 2 ইলেকট্রন যাবে। সুতরাং একটা সিঙ্গেল ইলেকট্রন তো পড়েই থাকবে আলটিমেটলি, একটা থাকুক বা 3টে থাকুক, মানে কোনো অড নাম্বারের কোনো ইলেকট্রন পড়েই থাকবে, ঠিক আছে? তো এদের সবার ক্ষেত্রেই তাই, একটা করে ইলেকট্রন পড়ে থাকলো। সুতরাং যেখানে আমি দেখছি যে সবকটা অ্যাটমের ভ্যালেন্স শেলের ইলেকট্রনের যোগফলটাই একটা অড নাম্বার, সেই সিস্টেম ডেফিনেটলি অড ইলেকট্রন সিস্টেম হবে। এই সিস্টেমের ব্যাখ্যা লুইস থিওরি দিতে পারে না। লুইস অক্টেট থিওরি সংক্ষেপে লিখছে আমি। লুইস অক্টেট থিওরি ক্যানট প্রেডিক্ট জিওমেট্রি মানে হচ্ছে 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস অফ এ মলিকিউল। মানে হচ্ছে লুইস অক্টেট থিওরি থেকে কোনো একটা মলিকিউলের জিওমেট্রি, মানে একটা মলিকিউলের মধ্যে এই যেটা আমরা ছবিগুলো যে আঁকছিলাম, লুইস ডট স্ট্রাকচারে যে ছবিগুলো আঁকছি, সেই ছবিগুলো মানে স্ট্রাকচারগুলো অ্যাকচুয়ালি ভুল মানে সাপোজ আমরা জলের স্ট্রাকচার আঁকছি এরকম, ঠিক আছে? অ্যামোনিয়ার স্ট্রাকচার যখন আঁকলাম আমরা এরকম আঁকলাম, ঠিক আছে? এবার অ্যাকচুয়ালি এই যে বন্ড অ্যাঙ্গেল এটা কতটা হবে, একদম কি এরকম 180 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, এই অ্যাঙ্গেলটা কি একদম এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, নাকি অ্যাকচুয়ালি কত, সেই ব্যাখ্যা লুইস ডট থিওরি দিতে পারে না। আমরা পরবর্তীকালে জানবো যে অ্যাকচুয়ালি এটা এরকম লিনিয়ার হয় না, জলের স্ট্রাকচারটা এরকম হয় এবং এই অ্যাঙ্গেলটা হয় 104.5 ডিগ্রি। অ্যামোনিয়ার ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা হয় 107.5 ডিগ্রি এক্স্যাক্টলি। এই যে এক্স্যাক্ট জিওমেট্রি মানে অ্যাঙ্গুলার ডিস্টেন্স, তা প্রত্যেকটা অ্যাটমের সঙ্গে আরেকটা অ্যাটমের এই যে অ্যাঙ্গুলার ডিস্টেন্স, এটাই হচ্ছে জিওমেট্রি মানে আফটার অল অ্যাঙ্গেল ডিস্টেন্স এইসবই তো সেইটা লুইস থিওরি কোনোভাবেই এক্সপ্লেইন করতে পারে না। তো এই হয়ে গেল লুইস ডট স্ট্রাকচারের 6টা এক্সেপশন। লুইস অক্টেট থিওরির ড্রব্যাকস বা লিমিটেশনস, এইটা পড়ার পরে আমাদের নেক্সট আজকে যেটা আমরা জানবো সেটা হচ্ছে ভেরিয়েবল কোভ্যালেন্সি, অর্থাৎ পরিবর্তনশীল সমযোজ্যতা। ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। পরবর্তী যে সমস্ত আরও বেশি ইম্পর্টেন্ট টপিকসগুলো পড়বো তাদের রেসপেক্টে কম ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির বেস তৈরি করার ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এবং এই টপিকটা পড়ানোর সময় আমি যে কটা কোয়েশ্চেন এখানে বলবো আর কি, সেই কোয়েশ্চেন্সগুলো আমাদের অ্যাজ সাচ কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে লাগবে না। তবে এরপরে আমরা যখন পি ব্লক এলিমেন্টস পড়বো, গ্রুপ 13, 14, 15, 16, 17, 18, এইগুলো যখন আমরা ডিটেলডে পড়বো তখন দেখবো যে সেই এখন যে কোয়েশ্চেন্সগুলো আমি বলছি সেইগুলো ওখানেও আমাদের কাজে লাগছে, তখন আর আলাদা করে আর সেগুলো শিখতে হবে না। আর এমনিতেও পরবর্তী যে ভ্যালেন্স বন্ড থিওরি বা ভিএসিপিআর থিওরি যেগুলো আমরা পড়বো সেইগুলো জানার জন্য এই ভেরিয়েবল কোভ্যালেন্সিটা জানা খুবই দরকার। দেখো, প্রথম কথা হচ্ছে ভ্যালেন্সি বা যোজ্যতা। আমরা জানি যে একটা অ্যাটম অন্য অ্যাটমগুলোর সঙ্গে তার কম্বাইন করার বা যুক্ত হওয়ার যে ক্ষমতা, সেটাই হচ্ছে তার ভ্যালেন্সি। তাহলে কম্বাইনিং ক্যাপাসিটি অফ অ্যান অ্যাটম টু আদার অ্যাটমস হোয়াইল ফর্মিং বন্ডস, এটাই হচ্ছে কি ভ্যালেন্সি। আর কোভ্যালেন্সি সমযোজ্যতা, এটা কি দুরকমভাবে একে ডিফাইন করা হয়। এবার এই দুটো ডেফিনিশন সবসময় পরস্পরের সঙ্গে ম্যাচ করে এরকম না, কিন্তু আমরা কোভ্যালেন্সি বললে এই দুটোকেই বুঝবো। একটা হচ্ছে সব থেকে সহজ হচ্ছে এটা বোঝা যে নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ডস অ্যান অ্যাটম ফর্মস। একটা অ্যাটম যতগুলো কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে, সাপোজ অ্যামোনিয়া NH3, আমরা জেনেছি যে N 3টে হাইড্রোজেনের সঙ্গে 3টে বন্ড তৈরি করে। তাহলে নাইট্রোজেন যেহেতু 3টে বন্ড তৈরি করছে, তাহলে ওর কোভ্যালেন্সি কত? 3। হাইড্রোজেন একটাই বন্ড তৈরি করছে, প্রত্যেকটা হাইড্রোজেন একটা করে বন্ড তৈরি করছে, তাই প্রত্যেকটা হাইড্রোজেনের কোভ্যালেন্সি হচ্ছে 1। এটা হচ্ছে এক ধরনের ডেফিনিশন। সেকেন্ড ডেফিনিশন হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইন অ্যান অ্যাটম। একটা অ্যাটমের মধ্যে কতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন আছে। তো এইটা নিয়েই আমরা এই পার্টিকুলার এই টপিকটা ডিটেলডে আলোচনা করব। এবার আমরা কি করব, যেহেতু কোভ্যালেন্ট বন্ডগুলো আমরা জানি যে এটা লিখে নাও তোমরা, কোভ্যালেন্ট বন্ড যেহেতু নন মেটালগুলো তৈরি করে, তাই আমরা গ্রুপ 13 থেকে শুরু করব। গ্রুপ 13, 14, 15, 16, 17 এই কটা গ্রুপের এলিমেন্টসগুলো কীভাবে তাদের ভেরিয়েবল কোভ্যালেন্সিটা শো করে
সেটা আমরা পরপর আলোচনা করব। তাহলে প্রথম আমরা আলোচনা শুরু করছি গ্রুপ 13 দিয়ে। গ্রুপ 13-এ আমরা যদি প্রথমে বোরনের কথা ভাবি, বোরন হচ্ছে 5 আমরা জানি, তাহলে 1s2 2s2 2p1, অর্থাৎ এই যে আউটার মোস্ট সেলে টোটাল 3টে ইলেকট্রন আছে। আমি আউটার মোস্ট সেলের এটাকে ডিটেলডে আঁকছি। আমরা অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে শিখেছি এগুলো কীভাবে করতে হয়, হুন্স রুল পাউলি রুল মেনশন করে। তো এই হচ্ছে এর ইলেকট্রনিক কনফিগারেশন, 2s-এ 2টো ইলেকট্রন, 2p-তে 1টা ইলেকট্রন। এই যে ইলেকট্রনিক কনফিগারেশন যেটা আমরা শিখেছি আউবো প্রিন্সিপাল থেকে, সেই ইলেকট্রনিক কনফিগারেশনের বেসিস যখন আমরা লিখি কোনো ইলেকট্রনিক কনফিগারেশন কোনো এলিমেন্টের, সেইটাকে আমরা বলি যে তার গ্রাউন্ড স্টেট কনফিগারেশন, গ্রাউন্ড স্টেট। ঠিক আছে, আমরা এরপর থেকে এটাকে জিএস বলবো, বাংলায় বলি ভূমি স্তর। এবার দেখতেই পাচ্ছি আমরা আনপেয়ার্ড ইলেকট্রন কটা, একটা। তাহলে বোরন কটা বন্ড তৈরি করার কথা, একটা। ঠিক আছে, আমরা এরকমভাবে ভাবি আর কি, এবং এটাই হয় যে কোনো একটা এলিমেন্টের যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে ও জেনারেলি ততগুলোই বন্ড তৈরি করে। তাহলে এই যে একটা আনপেয়ার্ড ইলেকট্রন, অথচ আমরা একটু এক্সাম্পল দিলাম BF3 BCl3 3টে করে বন্ড তৈরি করছে, তাহলে সেটা কী করে সম্ভব হয়? সেটা সম্ভব হয় এইভাবে যে রিয়াকশান করার সময় ও কি করে, নিজেদের একটা ইলেকট্রনকে, সাপোজ একটা 2s ইলেকট্রনকে, এই যে দুটো ইলেকট্রন রয়েছে একসঙ্গে, এই একটা ইলেকট্রনকে এইখান থেকে ও p অরবিটালে নিয়ে চলে আসে, কারণ p-তে দুখানা ফাঁকা জায়গা আছে। তো একটা ইলেকট্রন এখানে পড়ে থাকলো, আর একটা ইলেকট্রন p-তে চলে এলো। এই যে p-তে চলে এলো, আমরা এই ঘটনাকে বলবো যে ইলেকট্রনটা এক্সাইটেড হলো, ইলেকট্রনটা উত্তেজিত হয়ে লোয়ার থেকে হায়ার এনার্জি অরবিটালে গেল। এবং এই পার্টিকুলার যে কনফিগারেশন, এইটাকে আমরা বলি ইলেকট্রনের এক্সাইটেড স্টেট। আমরা এটাকে এরপর থেকে ES বলবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্সাইটেড স্টেটে 3টে আনপেয়ার্ড ইলেকট্রন তৈরি হয়েছে। এই 3টে আনপেয়ার্ড ইলেকট্রনই বোরন বা অ্যালুমিনিয়াম এদের যে যোজ্যতা 3 হয় সেটাকে এক্সপ্লেইন করে। ঠিক আছে, এখন যদি বোরন ধরো BF3 মলিকিউল তৈরি করছে, এটা তৈরি করার সময় একটা বোরন 3খানা ফ্লুরিনের সঙ্গে রিয়াকশন করবে। তো আমরা যদি ফ্লুরিনের ইলেকট্রন কনফিগারেশন দেখি, তাহলে আমরা দেখব যে 1s2 2s2 2p5। এই যে 2p5, এই 2p5টাকে যদি আমরা আরেকটু ডিটেলডে আরেকটু যদি ভালো করে দেখি, তাহলে দেখব যে এই হচ্ছে 2p5। তো এই 2p5-এর এই একটা আছে আনপেয়ার্ড ইলেকট্রন, আনপেয়ার্ড ইলেকট্রনের সঙ্গে আনপেয়ার্ড ইলেকট্রনের বন্ডিং হয়। ঠিক আছে, কোভ্যালেন্ট বন্ড যখনই তৈরি হবে তখনই আনপেয়ার্ড ইলেকট্রনের সঙ্গে আনপেয়ার্ড ইলেকট্রনের বন্ড হয়, দিয়ে পেয়ার হয়। ওই পেয়ারটাকেই আমরা কি বলি, বন্ড পেয়ার। ঠিক না, ইলেকট্রন পেয়ারটাকে। তাহলে এরকম একটা ফ্লুরিন অ্যাটমের একটা করে এরকম আছে আনপেয়ার্ড ইলেকট্রন। তো 3টে ফ্লুরিন অ্যাটমের 3টে আনপেয়ার্ড ইলেকট্রন। তো একটা ফ্লুরিন অ্যাটম এর সঙ্গে বন্ড করবে, একটা ফ্লুরিন অ্যাটম এর সঙ্গে বন্ড করবে, আর একটা এর সঙ্গে বন্ড করবে, এই করে BF3 তৈরি হয়ে গেল। তাহলে দিস এক্সপ্লেইনস ট্রাইভ্যালেন্সি অফ বোরন। এবার বোরনের পাশাপাশি অ্যালুমিনিয়ামও, ইনফ্যাক্ট যারা আছে পরপর, গ্যালিয়াম, ইন্ডিয়াম, এরা সবাই 3 যোজ্যতা দেখায়। যদিও আমরা ইনার্ট পেয়ার এফেক্ট দেখেছি, সেখানে আমরা দেখেছি যে লাস্ট এলিমেন্টটা থ্যালিয়াম বা গ্রুপ 14-এর লেড বা গ্রুপ 15-এর বিসমাথ, এরা দু রকম ভ্যালেন্সি শো করে। একটা হচ্ছে যতগুলো ইলেকট্রন এদের রয়েছে আউটার মোস্ট শেলে সেটা, আরেকটা হচ্ছে -2। তো সেই আলোচনায় আমরা যাচ্ছি না, আমরা আপাতত ওদের যেটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করার জন্য যেটা দরকার সেটি নিয়ে আলোচনা করছি। ইনার্ট পেয়ার এফেক্টে আমরা দেখি আয়নিক বন্ডের ক্ষেত্রে। যাই হোক, তাহলে এক্সাম্পল আমরা কি লিখতে পারবো, BF3 BCl3 BBr3 BI3। ইনফ্যাক্ট অ্যালুমিনিয়ামের ক্লোরাইড তারও এই একই লজিক। ঠিক আছে, আচ্ছা এইবার একটা স্টার দেবো আমি, সেটা হচ্ছে দেখো BF4 মাইনাস আয়ন। BF4 মাইনাস আয়নের আমরা সম্ভবত লুইস ডট স্ট্রাকচার এঁকেছিলাম, কি মনে পড়ছে না, নিশ্চয়ই আঁকা যাবে। তো এইখানে আমরা দেখব যে বোরন, দেখো F4 মানে 4টে বন্ড, মানে বোরন 4টে ফ্লুরিনের সঙ্গে 4টে বন্ড করেছে। তাহলে এইখানে আমরা বলবো যে কোভ্যালেন্সি অফ বোরন হচ্ছে কত, 4। যদিও নর্মাল কোভ্যালেন্সি কত, নর্মালি এর কোভ্যালেন্সি হচ্ছে 3। এবার এই যে 4 হয়ে গেল, মানে আমরা যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন দেখছি
তার থেকে বেশি বন্ড করেছে। দেখো আমরা কোভ্যালেন্সির সংজ্ঞা লেখানোর সময় ওটাই বললাম যে এক তো হচ্ছে যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন আছে সেটা হচ্ছে তার কোভ্যালেন্সি, আবার যতগুলো বন্ড তৈরি করে সেটাও কোভ্যালেন্সি। তাহলে নর্মালি গ্রুপ 13 এলিমেন্টদের সবার কোভ্যালেন্সি হচ্ছে 3, কিন্তু এই যে তার থেকেও বেশি হয়ে গেল, এই যে BF4 মানে 4টে বন্ড তৈরি করেছে, সুতরাং 4টে বন্ড মানে কোভ্যালেন্সি 4। এবার যখনই আমরা দেখছি যে যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন আছে তার থেকে বেশি বন্ড তৈরি হয়েছে, এটা ইন্ডিকেট করে যে ওই এক্সট্রা বন্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কোঅর্ডিনেট বন্ড। ঠিক আছে, কোঅর্ডিনেট বন্ড আমরা এর আগে অবশ্যই শিখেছি যে BF3 এ যেহেতু 6টা ইলেকট্রন হাইপোভ্যালেন্ট স্পিসিস, তাহলে এর একটা অরবিটাল ফাঁকা আছে, তো একটা ফ্লুরাইড আয়ন কী করে ওর ইলেকট্রন দুটোকে এখানে দিয়ে দেয়। অর্থাৎ এই যে ভ্যাকেন্ট অরবিটাল দেখছি আমরা, এই ভ্যাকেন্ট অরবিটালে দুটো ইলেকট্রন দান করে কে, একটা F- আয়ন। F- চার্জ মানে দুটো ইলেকট্রন পেয়ার, সেই পেয়ারটাকে এইখানে দান করে আফটার ফর্মেশন অফ BF3 মলিকিউল। এইভাবে এরা তাদের কোভ্যালেন্সিটাকে বাড়াতে পারে। এখন দেখো বোরন হচ্ছে সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, সেই কারণে কি করে বোরন, এই একটাই মাত্র ভ্যাকেন্ট অরবিটাল আছে, সুতরাং একটাই ফ্লুরিন ওকে ইলেকট্রন দিতে পারে। ঠিক আছে, দিল এবং সেখান থেকে ওর ভ্যালেন্সি হয়ে গেল 4। যদি আমাদের কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে বোরনের কোভ্যালেন্সি কত, তাহলে আমরা বলবো 3। যদি বলে যে বোরনের BF4 মাইনাস আয়নে বোরনের কোভ্যালেন্সি কত, তখন আমরা বলবো 4। বা যদি কখনো এরকম কোয়েশ্চেন আসে যে বোরনের ম্যাক্সিমাম কোভ্যালেন্সি কত, তখন আমরা সেটা বলবো কত, 4। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমামও 4টে বন্ড তৈরি করতে পারে। যদি আমি ম্যাক্সিমাম কোভ্যালেন্সি 3 বলি তাহলে ভুল হয়ে যাবে, কারণ 3-এর থেকেও বেশি কোভ্যালেন্সি হতো শো করতে পারছে BF4 মাইনাস আয়নে। ঠিক আছে, তাহলে আমরা গ্রুপ 13-এ বোরন দেখালাম, এরপর অ্যালুমিনিয়াম দেখাচ্ছি না, কারণ একই ব্যাপার। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট এখানে যেটা আমি বলিনি, সেটা হচ্ছে দেখো গ্রাউন্ড স্টেটে কিন্তু ও কোনো বন্ড তৈরি করে না। যখনই বোরন একটা কম্পাউন্ড তৈরি করছে তখন আগেও এক্সাইটেড স্টেটে পৌঁছবে, 3খানা ইলেকট্রন আনপেয়ার্ড তৈরি হবে, তখনও বন্ড তৈরি করে। মানে গ্রাউন্ড স্টেট কনফিগারেশনে বোরন কেমিক্যাল বন্ড বা কোভ্যালেন্ট বন্ড তৈরি করে না। ঠিক আছে, এটা আমরা দেখব বোরনের ক্ষেত্রেও তাই, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও তাই, ইনফ্যাক্ট গ্রুপ 14-এ কার্বনের ক্ষেত্রেও তাই। ঠিক আছে, গ্রুপ 14-এ কার্বন, সিলিকন মানে এদের ক্ষেত্রেও তাই। গ্রুপ 13, গ্রুপ 14 এরা সবাই, ঠিক আছে, এরা সবাই ফর্মস বন্ড ইন এক্সাইটেড স্টেট, নট ইন গ্রাউন্ড স্টেট। কপি করো। একই রকমভাবে আমরা যদি গ্রুপ 14 দেখি, গ্রুপ 14-এ আমরা প্রথমে কার্বনকে দেখছি। গ্রুপ 14-এ কারা কারা থাকে বলো তো? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেডটা লিখছি না কারণ যেহেতু ইনার্ট পেয়ার এফেক্টের ব্যাপার আছে। আর গ্রুপ 13টা আমি অবশ্যই এরকম লিখিনি, হেডিংয়ে লিখে নিতে পারো, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম এবং ইন্ডিয়াম। আচ্ছা, এইবার তাহলে কার্বন হচ্ছে দেখো 6, তো তাহলে 1s2, 2s2, 2p2। তাহলে আমরা যদি এটাকেও আবার একটু ফোকাস করি তাহলে দেখব যে 2s, 2p, 2s-এ দুটো ইলেকট্রন, 2p-তে দুটো ইলেকট্রন। আচ্ছা, গ্রুপ 13-এর একটা কোয়েশ্চেন বলতে ভুলে গেলাম, আমি গ্রুপ 14টা করিয়ে নিই তারপর বলছি, কোয়েশ্চেনটাতে আসছি, এটা লিখতে গিয়ে মনে পড়লো। দেখো এইবার এখানেও কিন্তু গ্রাউন্ড স্টেটে কটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন আনপেয়ার্ড। তাহলে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন যদি হয় তাহলে কোভ্যালেন্সি কত হওয়ার কথা, 2। কিন্তু আমরা জানি কার্বনের কোভ্যালেন্সি কত হয়, 4। যে কোনো মলিকুলে CH4, কার্বনে যদি আমরা কোনো কম্পাউন্ডের এক্সাম্পল দেখি, CH4, CCl4, CO2, হ্যাঁ, ইনফ্যাক্ট সিলিকনের SiO2, সবেতেই এরা 4টে করে বন্ড করেছে। দুটো অক্সিজেন মানে এরকম না যে দুটো বন্ড এরকম, অক্সিজেন তো ডবল বন্ড করে না, তো 4টে বন্ড। ঠিক আছে, মিথেন এরকম হয় 4টে, আপাতত আমি এরকম দেখাচ্ছি, কিন্তু অ্যাকচুয়াল জিওমেট্রি এরকম হয় না, তো 4টে বন্ড। তো কার্বন সবসময় 4টে বন্ডই করে, সিলিকনও 4টে বন্ড করে, যদিও CO2-র মতন স্ট্রাকচার SiO2 নয়, আলাদা স্ট্রাকচার। মানে SiO2 মানে CO2 এরকম মানে SiO2 এরকম হবে, সেটা হয় না। এটা আমরা পরবর্তীকালে যখন গ্রুপ 14 P ব্লক পড়বো তখন বুঝতে পারবো, যেখানে প্রত্যেকটা সিলিকনের সঙ্গে চারদিকে 4টে অক্সিজেন থাকে, প্রত্যেকটা অক্সিজেন আবার সিলিকনের সঙ্গে যুক্ত, মানে এরকম একটা লম্বা চেইন তৈরি হয় আর কি। এখানে ডবল বন্ড থাকে না। CO2 যেমন ডবল বন্ড আছে, ডবল বন্ড মানে তার মধ্যে একটা সিগমা বন্ড হয়, একটা পাই বন্ড হয়, আমরা ডিটেলড আবারও পড়বো এই চ্যাপ্টারের পরবর্তী সময়ে। তো সিলিকন কী করে, সবকটা ওর সিঙ্গেল বন্ড তৈরি করে, কোথাও কোনো ডবল বন্ড CO2-র মতন থাকে না। যাই হোক, এবার আমি এখানে ফিরে আসি আবার। দেখো তাহলে 2s থেকে আবার এবার এক্সাইটেড যখন হচ্ছে ইলেকট্রন, তখন s-এর একটা ইলেকট্রন আবারও p-তে চলে যাচ্ছে। যেই s-এর একটা ইলেকট্রন এখান থেকে p-তে চলে গেল, এইবার 4খানা আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে যাচ্ছে। যেহেতু 4খানা আনপেয়ার্ড ইলেকট্রন, এবার আমি বলবো যে
কোভ্যালেন্সি হচ্ছে কত 4। কোয়েশ্চেনটা দেখো প্রথমটা AlF6 3- ion exists but BF6 3- ion does not। AlF6 3- আয়নটার অস্তিত্ব আছে, BF6 3- এর অস্তিত্ব নেই। কেন? আমরা দেখো খুব কনসেপচুয়ালি খুব ব্যাপারগুলোকে বুঝবো যাতে করে পি ব্লক এলিমেন্টে গিয়ে তোমাদের এগুলো বুঝতে কোনো সমস্যা না হয়। যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় তাহলে কি হবে, এই চারটে কোয়েশ্চেনকে চারটে আলাদা ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন বলে মনে হবে এবং আনসারগুলো করতে খুব অসুবিধা হবে। কিন্তু তুমি যদি এখন এই কনসেপ্টটা ক্লিয়ার করে নাও তাহলে তুমি এটা অন্তত বুঝবে যে এই চারটে কোয়েশ্চেন হচ্ছে সিমিলার কোয়েশ্চেন, একদম এক্স্যাক্টলি সিমিলার, একই কোয়েশ্চেন। কী হচ্ছে দেখো, অ্যালুমিনিয়াম এখানে বুঝতে পারছি যে 6টা বন্ড করেছে, 6টা ফ্লুরিন যেহেতু আছে 6 দিকে 6টা বন্ড করেছে। এখন 6টা বন্ড করতে গেলে 6টা অরবিটাল দরকার তো, কিন্তু বোরন কি করছে, মানে এই কম্পাউন্ডটা এই আয়নটা এক্সিস্ট করে না, মানে ওটা তৈরি হয় না। কেন তৈরি হয় না? কারণ নিশ্চয়ই দেখা যাচ্ছে যে BF6 মানে বোরন ফ্লুরিনের সঙ্গে 6টা বন্ড করতে পারে না। আমরা একটু আগে দেখলাম বোরনের ম্যাক্সিমাম কোভ্যালেন্সি 4, BF4- তৈরি হতে পারে, কিন্তু এটা তৈরি হতে পারে না। কোয়েশ্চেনটা এরকমও হতে পারে, এইটা না দিয়ে যে BF4- আয়ন এক্সিস্টস বাট BF6 3- আয়ন ডাজ নট, এটাও হতে পারে কোয়েশ্চেনটা। এখন দেখো বোরনের তো এই যে 2s-এ একটা ইলেকট্রন, আমি যদি এক্সাইটেড স্টেটের ছবিটাই বলি তাহলে 2p-তে 2টো ইলেকট্রন এক্সাইটেড স্টেটে, শেষ। 3টে ইলেকট্রন আছে, একটা ভ্যাকেন্ট আছে, সেখানে একটা F- ইলেকট্রন পেয়ার দান করতে পারে, 4টে বন্ড ম্যাক্সিমাম। 6টা বন্ড হওয়ার কোনো উপায় নেই। কেন উপায় নেই? কারণ যেহেতু বোরনটা যেহেতু এটা 2s আর 2pর পরে আর কিছু অরবিটাল হয় না। সেকেন্ড শেলে দুটোই অরবিটাল হয় বা দুটোই সাবশেল হয়, S এবং P। এবার যদি আমি অ্যালুমিনিয়ামের দিকে আসি তাহলে এটা পর্যায় সারণীর 3য় পিরিয়ডে আছে, প্লাস এটার ইলেকট্রনিক কনফিগারেশন লাস্ট হচ্ছে 3s to 3p1। তাহলে 3s-এ যদি দুটো মানে 3s-এ যদি ইলেকট্রন থাকে বা 3p-তে থাকে, তারপরে একটা 3d অরবিটালও আছে। এর ক্ষেত্রে 3d-তে ইলেকট্রন নেই। আমি যদি অ্যালুমিনিয়ামের 3s আর 3p আমি যদি এক্সাইটেড স্টেটও ভাবি তাহলেও এখানে একটা আর এখানে দুটো, মানে এরার মতন সিমিলার। স্টিল ওর কাছে কিন্তু ভ্যাকেন্ট অরবিটাল একটা নয়, আরও বেশি আছে, আরও বেশি আছে। এখানে আরও 5খানা অরবিটাল আছে ফাঁকা, যেখানে কিন্তু ফ্লুরিন অ্যাটম এসে আবারও ইলেকট্রন পেয়ার দান করতে পারে। সুতরাং 6টা অরবিটাল দরকার, 6টা ফ্লুরিন যেহেতু আসছে 6টা অরবিটাল দরকার। তাহলে এই যে এখান থেকে তো 4টে হয়ে গেল, আর এখানে দুটো ফাঁকা তো রয়েইছে, মানে 6টা বন্ডও তৈরি করতে পারে। মানেটা হচ্ছে যখন আমরা লিখবো পরীক্ষার খাতায় এরকম লিখবো যে অ্যালুমিনিয়াম যেহেতু তার আউটারমোস্ট শেলে 3d অরবিটাল এক্সিস্ট করে, সুতরাং সে হচ্ছে তার অক্টেটকে এক্সপান্ড করতে পারে। এই যে অক্টেট যে এক্সপ্যান্ড হচ্ছে, হাইপার ভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি হচ্ছে, তার কারণ হচ্ছে যে যদি আউটারমোস্ট শেলে কোনো ভ্যাকেন্ট অরবিটাল থাকে, এবং সেটা জেনারেলি শুরু হয় 3rd পিরিয়ড থেকে। ঠিক আছে, ক্লিয়ার? যেহেতু এর ভ্যাকেন্ট অরবিটাল আছে তাহলে এক্সেস বন্ড বানানোর ক্যাপাসিটি ওর আছে, যেটা ওর ক্ষেত্রে কিন্তু নেই। একই কথা প্রযোজ্য সিলিকন এবং কার্বনের ক্ষেত্রে। সিলিকন হচ্ছে অ্যালুমিনিয়ামের ঠিক পরে, অ্যালুমিনিয়াম 3rd পিরিয়ড এলিমেন্ট, সিলিকন তার পরেই 3rd পিরিয়ড এলিমেন্ট। আবার বোরন 5, কার্বন 6, বোরনও 2nd পিরিয়ড, কার্বনও 2nd পিরিয়ড। ন্যাচারালি কার্বনেরও ইলেকট্রনিক কনফিগারেশন এরকমই হবে। কার্বন যদি বলি, আমরা একটু আগেই দেখলাম যে কার্বনের 2s2 2s1 2p3 হয়ে যায় এক্সাইটেড স্টেটে। তাহলে এর বেশি আর 2d নেই তো, 2d যেহেতু অরবিটালই নেই, সুতরাং 4টের বেশি বন্ড তৈরি করার কোনো অবকাশও নেই। তাই জন্য CF6 2- এক্সিস্ট করে না। এ 6টা বন্ড বানাতে পারবে, এক্সিস্ট করে। সেম কোয়েশ্চেন এগুলো সব দেখো। CCl4 ইজ নট এ লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড হওয়ার কন্ডিশন কি? ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে হবে। CCl4 যদি আমরা স্ট্রাকচার দেখি, একটা কার্বন 4টে ক্লোরিনের সঙ্গে অলরেডি 4টে বন্ড করে বসে আছে। তাহলে এই যদি তার কনফিগারেশন হয় কার্বনের 2s1 এবং 2p3, 4টে ইলেকট্রন আছে, সেই 4টে ইলেকট্রন 4টে ক্লোরিনের সঙ্গে বন্ড করে ফেলেছে, আর এক্সট্রা বন্ড করার কোনো ব্যাপার নেই। ইনফ্যাক্ট বন্ড তৈরি করার পরে কার্বনের তো আউটারমোস্ট ছেলে 4টেই ইলেকট্রন, 2s2 2p2, তো 4টে ইলেকট্রনও ইউজ করে ফেলেছে, এক্সেস ইলেকট্রনও নেই। যদিও লুইস অ্যাসিড হতে গেলে এক্সেস ইলেকট্রন দরকার হয় না, ভ্যাকেন্ট অরবিটাল দরকার হয়, তো সেটা নেই, ফিল আপ। এবার দেখো SiCl4, এরও কনফিগারেশন এরও স্ট্রাকচার সিমিলার, এর মতনই স্ট্রাকচার, একই 3s1 3p3 কনফিগারেশন থেকে ও 4টে বন্ড তৈরি করলো। এরপর সিলিকনের তো 3d অরবিটাল আছে ভ্যাকেন্ট, সেই 3d অরবিটালেও ইলেকট্রন পেয়ার নিতে পারে, আর ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করা মানেই হচ্ছে লুইস অ্যাসিড হিসেবে কাজ করা। তাই জন্য যেহেতু ওর 3d অরবিটাল আছে, ভ্যাকেন্ট 3d অরবিটাল আছে, ভ্যাকেন্ট 3d,
সেই কারণে ও লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে পারে, অর্থাৎ ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে। একই কোয়েশ্চেন হচ্ছে এটাও, CCl4 ডাজ নট আন্ডারগো হাইড্রোলিসিস। হাইড্রোলিসিস মানে আর্দ্র বিশ্লেষণ, জলের সঙ্গে বিক্রিয়া। CCl4 জলের সঙ্গে বিক্রিয়া করতে পারে না, SiCl4 পারে। কেন পারে? কারণ যখনই SiCl4 এর হাইড্রোলিসিস হয় তো প্রথম তার স্টেপই হচ্ছে এরকম যে জলের যে অক্সিজেন সে তার একটা লোন পেয়ার সিলিকনকে ডোনেট করে, ঠিক আছে, এবং সেটার পরে জলের সঙ্গে একটা কোঅর্ডিনেট বন্ড SiCl4 এর তৈরি হয়। এখন কথা হচ্ছে যে এই কোঅর্ডিনেট বন্ড তৈরিই হবে না CCl4 এর ক্ষেত্রে। কেন? কারণ এই যে SiCl4 যে ইলেকট্রনটা নিল, কোথায় নিল না, ওর ভ্যাকেন্ট 3D অরবিটালে নিল, ভ্যাকেন্ট 3D অরবিটালে ইলেকট্রন নিয়ে নিল। কিন্তু CCl4 এর কোনো ভ্যাকেন্ট 3D অরবিটাল নেই, ইনফ্যাক্ট কোনো ভ্যাকেন্ট অরবিটাল নেই, তাই ও ইলেকট্রন নিতেই পারবে না। সুতরাং এই ফার্স্ট স্টেপটাই যদি না হয় তাহলে ফার্দার আর রিয়াকশনটাই এগোবে না, অর্থাৎ CCl4 এর হাইড্রোলিসিস হবে না। দেখো দুটো কোয়েশ্চেনের আনসার আমি লিখেছি, বাকি দুটো তোমরা এখান থেকে লিখে নিতে পারবে, কারণ এটার মতোই তো ওটাও ছিল SiF6 মাইনাসটা। অ্যালুমিনিয়াম অ্যাটম হ্যাজ ভ্যাকেন্ট 3D অরবিটাল সো ইট ক্যান এক্সপ্যান্ড ইটস অক্টেট অ্যান্ড ফর্মস 6 বন্ডস। বি অ্যাটম মানে বোরন ডাজ নট হ্যাভ vacant orbital so it cannot expand its octet, thus AlF6 3 minus exists but BF6 3 minus does not। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এটা যেটা হাইড্রোলিস হচ্ছে না, এটা নিশ্চয়ই এই যে H2O থেকে লোন পেয়ার অ্যাকসেপ্ট করছে মানে ও লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে পারছে, তার মানে আগের কোয়েশ্চেনটার মতোই হয়ে গেল। তাহলে SI atom has vacant 3D orbitals, it accepts lone pair of oxygen atom from H2O and acts as Lewis acid. This initiates hydrolysis of SiCl4, অর্থাৎ এই যে লোন পেয়ারটা নিচ্ছে এটা হচ্ছে হাইড্রোলিস রিয়াকশনটাকে শুরু করছে, ফার্স্ট স্টেপ এটা। কার্বন অ্যাটম ডাজ নট হ্যাভ ভ্যাকেন্ট 3D অরবিটাল সো ইট ক্যানট অ্যাকসেপ্ট লোন পেয়ার অফ অক্সিজেন। তার মানে লোন পেয়ার নিতে পারছে না মানে লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে পারছে না, সো ইট ইজ নট হাইড্রোলাইজড, তাই এর হাইড্রোলিস হচ্ছে না। ঠিক আছে, তাহলে এই দুটো আনসার থেকে তোমরা বাকি দুটো আনসারও আশা করা যায় লিখে নিতে পারবে। নেক্সট আসছি গ্রুপ 15-এ। গ্রুপ 15 মানে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক আর অ্যান্টিমনি নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা নাইট্রোজেনটা নিয়ে আমি প্রথমে বলছি, ঠিক আছে, নাইট্রোজেনটাকে নিয়ে আলোচনা করব এবং তারপরে ফসফরাস, আর্সেনিক ওটা নিয়ে পরে আলোচনা করছি। তো দেখো নাইট্রোজেনের আমরা জানি 1s2 2s2 2p3। আমরা যদি ভ্যালেন্স শেলটাকে দেখি আর একটু মাইক্রোস্কোপিক লেভেলে, তাহলে 2s, এটা 2p, 2pতে 3টে ইলেকট্রন। এই যে 2pতে 3খানা ইলেকট্রন হয়ে গেল, এইটা নাইট্রোজেনের কোভ্যালেন্সি 3 এটাকে জাস্টিফাই করে। ঠিক আছে, তাহলে এখানে কোভ্যালেন্সি কত? কোভ্যালেন্সি হচ্ছে 3। কেন 3? কারণ 3খানা আনপেয়ার্ড ইলেকট্রন, তাই জন্য। এবার এই 3খানা কোভ্যালেন্সি দেখায়, 3 কোভ্যালেন্সি দেখায় এরকম কম্পাউন্ড আমরা নিশ্চয়ই জানি, NH3, NF3, NCl3 এটসেট্রা। ঠিক আছে, আচ্ছা এইটা নিশ্চয়ই গ্রাউন্ড স্টেট কনফিগারেশন। তাহলে দেখো এতক্ষণ আমরা দেখছিলাম গ্রুপ 13 বা 14 এলিমেন্টগুলো গ্রাউন্ড স্টেটে রিয়াকশন করছিল না, ইলেকট্রনকে এক্সাইট করতে হচ্ছিল। এখানে যেহেতু গ্রাউন্ড স্টেটে 3টে ইলেকট্রন আনপেয়ার্ড রয়েছে, এরা রিয়াকশন করতেই পারে, আমরা এই ধরনের এক্সাম্পলও জানি। এইবার দেখো ব্যাপারটা হচ্ছে যে NH4+ আয়নে কিন্তু কোভ্যালেন্সি অফ নাইট্রোজেন কত? 4। N 4টে বন্ড করেছে, কোভ্যালেন্সি 4। কোভ্যালেন্সি 4 কী করে হবে? অ্যামোনিয়া কি করে, যখন NH3 তৈরি হয়ে গেল, অ্যামোনিয়াতে একটা লোন পেয়ার থাকে, মানে 3টে বন্ড করবে। তো এই যে 3টে হাইড্রোজেন এসে এই আনপেয়ার্ড ইলেকট্রনের সঙ্গে 3টে আনপেয়ার্ড ইলেকট্রনের সঙ্গে 3টে বন্ড করে ফেলবে। আউটার মোস্ট শেলে 2টো ইলেকট্রন তো রয়ে গেল, এই 2টো ইলেকট্রনই হচ্ছে ওই লোন পেয়ার, এই সবার ক্ষেত্রেই তাই লোন পেয়ার থাকছে। এবার অ্যামোনিয়া কি করে, তার এই লোন পেয়ারটা ও ডোনেট করে দেয় একটা H+ আয়নকে, যার কিনা একটা ভ্যাকেন্ট 1s অরবিটাল আছে। এইভাবে ও নিজের কোভ্যালেন্সি বাড়াতে পারে। সুতরাং আমরা যদি বলে যে নাইট্রোজেনের কোভ্যালেন্সি নর্মালি কত, বা নাইট্রোজেনের কোভ্যালেন্সি কত? 3। যদি বলে যে NH4+ আয়নে নাইট্রোজেনের কোভ্যালেন্সি কত? 4। আর যদি বলে নাইট্রোজেনের ম্যাক্সিমাম কোভ্যালেন্সি কত? 4। ঠিক আছে, আচ্ছা নাইট্রোজেন হয়ে গেল। এবার আমরা দেখব হচ্ছে বাকিগুলো, অর্থাৎ ফসফরাস নিয়ে আলোচনা করি, তাহলেই হয়ে যাবে। ফসফরাসের ক্ষেত্রে খালি আমরা আউটার মোস্ট শেলটা আঁকছি, দেখো 3s2 হবে না, 3s2 আর 3p3। তাহলে এই যে 3s2 3p3, এটাকে 3 করে দিই, তাহলেই হয়ে গেল 3s2 3p3। 3 কোভ্যালেন্সি ফসফরাস দেখাবে,
কোভ্যালেন্সি ইকুয়াল টু 3, এক্সাম্পল PH3, PCl3, PF3 এটসেট্রা। ঠিক আছে, আরও দেখো এইবার এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। আমরা যদি এক্সাইটেড স্টেট বলি, এক্সাইটেড স্টেটে 3s 3p এবং তারপরে আমরা নিশ্চয়ই 3d ভ্যাকেন্ট 3d আছে, পরেরগুলো থেকেও তাই। আর্সেনিকের ক্ষেত্রে ভ্যাকেন্ট 4d, এর ক্ষেত্রে ভ্যাকেন্ট 5d আছে না, ভ্যাকেন্ট অরবিটাল তার মানে আছে আউটার মোস্ট শেলে। তো এটা 3s, এটা 3p অ্যান্ড দিস ইজ 3d। মাঝখানে অরবিটাল দেখো, এই যে একটা ইলেকট্রন 3s এ আছে, এটা এক্সাইটেড হতে পারবে কোথায়, 3s এ একটা রয়ে গেল আর আরেকটা 3s থেকে চলে আসলো 3d তে। এইবার কটা আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে গেল, 5খানা, সুতরাং কোভ্যালেন্সি হচ্ছে 5। এইবার এক্সাম্পল PCl5 এর মতন, সরি PCl3 এর মতন PCl5 হয়, PF5 হয়। ঠিক আছে, কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে PH5 এইটা হয় না, PH5 হয়। যাই হোক, PH5 কেন হয় না সেটা পরে বলছি। তাহলে 5খানা বন্ড কি করে তৈরি করবে সেটার এক্সপ্লেনেশন হলো তো, 5খানা আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে গেল, তো 5খানা ক্লোরিন এসে 5টা আনপেয়ার্ড ইলেকট্রনের সঙ্গে বন্ড করে দিল, বা 5টা ফ্লুরিন এসে বন্ড করে দিল। তাহলে নাইট্রোজেনের কোভ্যালেন্সি ম্যাক্সিমাম 4, নর্মালি 3। ফসফরাস এরা গ্রাউন্ড স্টেটে 3 কোভ্যালেন্সি দেখায়, ইনফ্যাক্ট ফসফরাস 4 কোভ্যালেন্সিও দেখায়, কারণ NH4 অ্যামোনিয়াম যদি তৈরি হয় আমরা জানি যে পাশাপাশি ফসফোনিয়াম আয়নও তৈরি হয়। সুতরাং ফসফরাসের কোভ্যালেন্সি 3 হয়, 4 হয়, 5 হয়, 3টেই হয়। খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, আগে কোয়েশ্চেনগুলো লিখে নাও। দেখো, NCl3 এক্সিস্ট করে, NCl5 করে না, একই রকম। NF3 এক্সিস্ট করে, NF5 এক্সিস্ট করে না। NH3 অ্যামোনিয়া এক্সিস্ট করে, NH5 এক্সিস্ট করে না। এই 3টে কোয়েশ্চেনের সেম আনসার। কি আনসার? দেখো, এই প্রত্যেকটা নাইট্রোজেন কটা করে বন্ড করেছে, 3টে বন্ড। নাইট্রোজেন 3টে বন্ড তো করবেই, ওর কোভ্যালেন্সি 3 আমরা জানি। এই 3টে কম্পাউন্ডে নাইট্রোজেন কটা করে বন্ড আছে, 5টা বন্ড আছে বলেই এরা এক্সিস্ট করে না, কারণ নাইট্রোজেন 5টা বন্ড বানাতেই পারে না। কেন? ওর ম্যাক্সিমাম কোভ্যালেন্সি 4, আর 5টা বন্ড বানাতে গেলে ওর তো ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকতে হবে। এখন 2d তো আর হয় না, তাই না? তো সেটাই লিখেছি। দেখো, n atom is second period element, it does not have vacant d orbital, so it cannot expand its octet, octet-কে expand করতে পারে না, and cannot form 5 bonds, maximum covalency 4. Thus NCl5, NF5, NH5 এরা এক্সিস্ট করে না। সুতরাং এই প্রথম 3টে কোয়েশ্চেনের আনসার একদম একই। দেখো, পরের কোয়েশ্চেনটা ছিল PCl5, PH5 এরা এক্সিস্ট করে কিন্তু PH5 করে না। দুটো রিজন আছে। প্রথমটা হচ্ছে কেবলমাত্র হায়ার ইলেকট্রোনেগেটিভ যারা এলিমেন্ট আছে তারা কি করে, এই যে দেখো 3s2 আর 3p3, তাহলে 5খানা বন্ড বানাতে গেলে এই এসটাকে ডিতে এক্সাইট করতে হবে, এক্সাইটেড স্টেটে যেতে হবে। সেইটা কারা পারে? যারা হায়ার ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট তারা। এবার যেহেতু হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কম, তাই ও এই এস ইলেকট্রনটাকে ডিতে এক্সাইট করতে পারে না, তাই PH5 তৈরি হয়। এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে, দেখো এই যে PCl5 বা PF5, এইখানে এই কম্পাউন্ডগুলোতে ফসফরাস +5 অক্সিডেশন স্টেটে থাকে। +5 মানে ফসফরাসের হাইয়েস্ট অক্সিডেশন স্টেট। তাহলে ফসফরাসকে অক্সিডাইজ করতে হবে, +5-এ হায়ার স্টেটে নিয়ে যেতে হবে। তাহলে অক্সিডাইজ করবে কারা? অক্সিডাইজিং এজেন্ট। এখন ফ্লুরিন, ক্লোরিন এরা হাইয়ার ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, এরা খুব হাইলি অক্সিডাইজিং এজেন্ট। এরা ফসফরাসকে +5 স্টেটে অক্সিডাইজ করে নিয়ে যেতে পারে। কিন্তু হাইড্রোজেন তো আর অক্সিডাইজিং এজেন্ট নয়, হাইড্রোজেন তো রিডিউসিং এজেন্ট। তাই জন্য হাইড্রোজেন অক্সিডাইজ করতে পারে না এবং +5 স্টেটে ফসফরাসকে নিয়ে যেতে পারে না। তাই +5 স্টেটে নিয়ে যেতে পারে না বলে PH5ও এক্সিস্ট করে না। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা কপি করে নাও। চলে এসেছি আমরা গ্রুপ 16-এ। প্রথমে অক্সিজেন 2s2 2p4, মানে 6টা ইলেকট্রন আউটার মোস্ট শেলে। তাহলে 2s2 আর এই যে 2p4, আনপেয়ার্ড ইলেকট্রন দুটো, কোভ্যালেন্সি 2। এক্সাম্পল এইসব আছে, H2O, Cl2, আরও অনেক এক্সাম্পল আছে। ঠিক আছে, এতক্ষণ মানে গ্রুপ 15 পর্যন্ত পড়াতে গিয়ে আমি আশা করি ব্যাপারটা পুরো বোঝাতে পেরে গেছি। এইবার গ্রুপ 16 আর 17 আমি খুব তাড়াতাড়ি বুঝিয়ে দেবো, আশা করা যায় তোমাদের কোনো সমস্যা হবে না। দেখো, এইখানটাতে কি হচ্ছে, সেম গ্রাউন্ড স্টেট যখন, তাহলে 3s2 আর 3p4 এরকম হবে, অর্থাৎ দুটো আনপেয়ার্ড ইলেকট্রন, তার মানে কোভ্যালেন্সি কত? 2, কোভ্যালেন্সি 2। এক্সাম্পল সাপোজ H2S, তারপরে SCl2, SF2, এখানে সালফার দুটো করে বন্ড করে। ঠিক আছে, ফার্স্ট এক্সাইটেড স্টেট। প্রথমবার কি হবে, এই একটা p ইলেকট্রন এখানে চলে যাবে। তাহলে কীরকম দাঁড়াবে পুরো ব্যাপারটা দেখো,
আনপেয়ার্ড ইলেকট্রন 3টে, একটা 4টে, তাহলে কোভ্যালেন্সি কত? 4। কোভ্যালেন্সি 4। ফর এক্সাম্পল SF4, SO2, ঠিক আছে, 4টে করে বন্ড করছে সালফার। সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে আবার একটা ইলেকট্রন পেয়ার্ড আছে, সেটাও আনপেয়ার্ড হতে পারে। এইবার একটা S ইলেকট্রন এক্সাইটেড হয়ে যাচ্ছে, তাহলে টোটাল আনপেয়ার্ড ইলেকট্রন এইবার গুণে দেখো কটা হচ্ছে? 6টা হয়ে গেল। তাহলে এইবার এখানে কোভ্যালেন্সি হচ্ছে 6। এক্সাম্পল SF6, SCl6, এইসব, ঠিক আছে। তাহলে সালফার গ্রাউন্ড স্টেটে ভ্যালেন্সি 2, ফার্স্ট এক্সাইটেড স্টেটে 4, আর সেকেন্ড এক্সাইটেড স্টেটে 6। এই 3 ধরনের ভেরিয়েবল কোভ্যালেন্সি দেখাতে পারে, ঠিক আছে। আর যখনই ও এক্সাইটেড স্টেটে যাবে তখনই হচ্ছে অক্টেট কীভাবে এক্সপান্ড করবে। এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। এবার এই কোয়েশ্চেনটার আমি আর আনসার লেখাবো না, এর আগের যে কোয়েশ্চেনগুলো আনসার লিখিয়েছি সেগুলো থেকে তোমরা আইডিয়া পাবে। কী কোয়েশ্চেন সেটা হচ্ছে দেখো, OF2 এটা এক্সিস্ট করে, একই রকমভাবে SF2 এক্সিস্ট করে, SF6 এক্সিস্ট করে, SF4 এক্সিস্ট করে, এই সবগুলোই এক্সিস্ট করে, কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে কেবলমাত্র OF2 এক্সিস্ট করে। আর OF4, OF6 এই ধরনের কম্পাউন্ডগুলো এক্সিস্ট করে না। কেন? একই কারণ, এখানে অক্সিজেন 4টে বন্ড বানাতে হবে, ওকে 6টা বন্ড বানাতে হবে, অত বন্ড বানানোর মতন ক্ষমতা অক্সিজেনের নেই। অক্সিজেনের তো এখানে 2d অরবিটালই নেই, তাহলে দুটো বন্ড বানিয়ে এই ইলেকট্রনগুলোকে এক্সাইট করবে কোথায়? সে জায়গায় তো নেই। তাহলে যেহেতু ভ্যাকেন্ট অরবিটাল থাকে না, ইলেকট্রনকে এক্সাইট করতে পারে না, তাই ও দুটোর বেশি নর্মাল কোভ্যালেন্ট বন্ড বানাতেই পারে না, ঠিক আছে। এটা আলাদা কথা যে H3O+ ও 3টে বন্ড বানাচ্ছে, এখানে তো অক্সিজেন তার একটা লোন পেয়ার ডোনেট করেছে H+কে, যেমনভাবে অ্যামোনিয়াম তৈরি হয়েছে ওইভাবে, তো ওটা আলাদা কেস, কোঅর্ডিনেট বন্ড আলাদা করে তৈরি হচ্ছে। কিন্তু কখনোই না অক্সিজেন 4 বা 6 বন্ড বানাতে পারবে না, কারণ সেটা করতে গেলে ওর ইলেকট্রনকে এক্সাইটেড করতে হবে 4 এবং 6 করতে গেলে। ক্লিয়ার? তাহলে এই দুটো কোয়েশ্চেন আবার কপি করে নাও। দেখো SF4, SF6 এক্সিস্ট করে, কিন্তু OF4, OF6 করে না। আর ইন্টারেস্টিংলি SH6ও এক্সিস্ট করে না। যদিও সালফার কিন্তু সেকেন্ড এক্সাইটেড স্টেটে 6টা আনপেয়ার্ড ইলেকট্রন তৈরি করতে পারে, কিন্তু SH6 তৈরি হয় না কেন? সিমিলার রিজন, যেরকম আমরা PH5 তৈরি হয় না কেন বললাম, এক্স্যাক্টলি ওই একই কথা, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা আমি উল্লেখ করবো, সেটা হচ্ছে দেখো আমরা জানলাম যে NF5ও এক্সিস্ট করে না বা NCl5ও এক্সিস্ট করে না, অ্যাট দ্য সেম টাইম NH5 এটাও এক্সিস্ট করে না, ঠিক আছে। তারপরে আমরা কি জানলাম যে PH5ও এক্সিস্ট করে না। এবার আমার কোয়েশ্চেনটা হচ্ছে NH5 এক্সিস্ট করে না তার কারণ কি, আর PH5 এক্সিস্ট করে না তার কারণ কি? কারণ দুটো কি সেম? না, NH5 এক্সিস্ট করে না কারণ নাইট্রোজেন 5 ভ্যালেন্সি দেখাতেই পারবে না, ও অক্টেটকে এক্সপ্যান্ডই করতে পারবে না। PH5 এক্সিস্ট করে না তার কারণ কিন্তু আলাদা, ফসফরাস কিন্তু অক্টেটকে এক্সপ্যান্ড করতে পারে, এক্সাইটেড স্টেটে ওর 5খানা আনপেয়ার্ড ইলেকট্রন হয়, স্টিল এই কম্পাউন্ড তৈরি হয় না কেন? কারণ হাইড্রোজেন হাইয়ার অক্সিডেশন স্টেটে নিয়ে যেতে পারে না ফসফরাসকে +5 স্টেটে, ডিউ টু ওর রিডিউসিং নেচার। আর 2 নম্বর হচ্ছে ও যেহেতু লেস ইলেকট্রোনেগেটিভ, সেক্ষেত্রেও ও ইলেকট্রনকে এক্সাইট করতে পারে না S থেকে D-তে, ঠিক আছে। যদিও তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে যদিও এই দুটো কম্পাউন্ড এক্সিস্ট করে না, নাইট্রোজেন ফসফরাস দুজনেই পর্যায় সারণীর একই গ্রুপে, গ্রুপ 15-এ পর উপরে নিচে তারা থাকে, তারা এই সিমিলার দুটো কম্পাউন্ড তৈরি করে না, কিন্তু তাদের দুটো কম্পাউন্ড তৈরি করার কারণটা আলাদা আলাদা, ঠিক আছে। এবার লাস্ট হচ্ছে আমাদের গ্রুপ 17। প্রথমে ফ্লুরিন 2s2 2p5, 2s2 2p5 একটাই মাত্র আনপেয়ার্ড ইলেকট্রনস, কোভ্যালেন্সি 1। HF OF2, দেখো OF2তে অক্সিজেনের কোভ্যালেন্সি 2, ফ্লুরিনের কিন্তু একটাই, একটা অক্সিজেন সেন্ট্রাল অ্যাটম, তার দুদিকে দুটো ফ্লুরিন, তো ফ্লুরিন একটাই করে বন্ড করছে। এবার দেখো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবারই কোভ্যালেন্সি 4খানা হতে পারে, 1 হতে পারে, 3, 5, 7 হতে পারে। আয়োডিন দেখিয়েছি আমি, দেখো একই ব্যাপার। তো আয়োডিনের ক্ষেত্রে এটা 5s হবে, সরি ক্লোরিন হলে 3d, একই ব্যাপার। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবার ক্ষেত্রেই এটা পসিবল। দেখো প্রথমে একটা গ্রাউন্ড স্টেট, প্রথম এক্সাইটেড স্টেটে এই একখানা ইলেকট্রন এক্সাইটেড হলো, এইটা এখানে চলে গেল। সেকেন্ডে এই পি এর এই যে আর একটা ইলেকট্রন, সেটা ওইদিকে চলে গেল। আর থার্ডে এসেরও একটা ইলেকট্রন এক্সাইটেড হয়ে গেল। তাহলে সব মিলিয়ে ফার্স্ট এক্সাইটেড স্টেটে আনপেয়ার্ড ইলেকট্রন 1, 2, 3টে, তাহলে কোভ্যালেন্সি 3, ঠিক আছে। কোভ্যালেন্সি এখানে হয়ে গেল 3। এক্সাম্পল অনেকেই আছে, ClF3, ঠিক আছে, IF3, BrF3 এটসেট্রা, অনেক কম্পাউন্ড আছে। সেকেন্ড এক্সাইটেড স্টেটে 1, 2, 3, 4, 5, মানে কোভ্যালেন্সি হচ্ছে 5, IF5, ঠিক আছে, BrF5 এইসব তৈরি হয়। আর থার্ড এক্সাইটেড স্টেটে দেখো সবাই আনপেয়ার্ড হয়ে গেল, তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন 7, কোভ্যালেন্সি 7,
IF7 তৈরি হয়। ঠিক আছে, তাহলে কোভ্যালেন্সি 1, 3, 5, 7 হতে পারে ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনের। আচ্ছা, একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এখানে, এই দেখো আমি লিখেছি ClF3, ClF3তে ক্লোরিন সেন্ট্রাল অ্যাটম, তার 3 দিকে 3টে ফ্লুরিন, তো এইভাবে 3টে আনপেয়ার্ড ইলেকট্রন ক্লোরিন তৈরি করতে পারে এবং কম্পাউন্ড তৈরি করতে পারে। কোয়েশ্চেনটা হচ্ছে আমি এখানে লিখছি, দেখো কোয়েশ্চেনটার ফর্মে আর লিখছি না, এমনি লিখছি ClF3 এক্সিস্ট করে কিন্তু FCl3 এক্সিস্ট করে না। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কেন? এবার FCl3 কেন এক্সিস্ট করে না? তাহলে FCl3তে F হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, তাহলে একটা F 3টে ক্লোরিনের সঙ্গে 3টে বন্ড করবে, তা F কোথা থেকে 3টে বন্ড করবে? ওর তো আনপেয়ার্ড ইলেকট্রন একটা, এবং যেহেতু সেকেন্ড পিরিয়ড 2D নেই, তাই ইলেকট্রনকে এক্সাইটেডও করতে পারবে না, অক্টেট এক্সপান্ড করতে পারবে না, সুতরাং ফ্লুরিন 3টে বন্ড তৈরি করতে পারবে না, তাই FCl3 ডাজ নট এক্সিস্ট। ওকে, তাহলে আশা করা যায় লুইসের অক্টেট থিওরির লিমিটেশনস এবং কোভ্যালেন্সি, ভেরিয়েবল কোভ্যালেন্সি বোঝাতে পারলাম। যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর যারা তোমরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো দেখতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে ভ্যালেন্স বন্ড থিওরি নিয়ে।